নমস্কার, চলবে রণজিৎ, আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। অরিন্দম কাঞ্জিলাল, যিনি এই ভিকটিমের, যাকে ল কলেজে ধর্ষণ করা হলো, তার আইনজীবী, কিন্তু তিনি সন্দেহের র্যাডারে রয়েছেন। কেন? তৃণমূল কংগ্রেসকে বাইপাস করার জন্য। দেখুন, তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ মদদে এই মনোজিৎ মিশ্ররা বিভিন্ন কলেজে মাথাচাড়া দিয়ে উঠছে, এবং সেটাকে বাঁচানোর জন্য তিনি ইতিমধ্যেই তার পরিবারের মুখ থেকে কিন্তু বলিয়ে দিয়েছেন যে তারা রাজ্য সরকারের বা পুলিশ প্রশাসনের ভূমিকায় খুশি, এবং সিবিআই তদন্তের প্রশ্ন উঠতেই তিনি রে করে উঠলেন এই অরিন্দম কাঞ্জিলাল। শুনুন সম্পূর্ণ বক্তব্যগুলো, দেখবেন আপনার মনেও সন্দেহ জাগবে। নর্থ বেঙ্গল থেকে ফেরার সময় দাঁড়িয়ে রাত্রেবেলা ভিকটিম আমাকে ফোন করেন এবং ফোন করে আমাকে পুরো সিচুয়েশনটা বলেন যে স্যার, আমি এরকম পরিস্থিতির ভেতর দিয়ে গেছি, আমাকে এই সিচুয়েশন ফেস করতে হয়েছে, এবার তুমি বলো স্যার আমি কী করবো। বললাম তুই ইমিডিয়েট বেসিসে আগে বাবা মাকে জানা, এবং যেটা লিগাল প্রসিডিওর আছে আমাদের, এফআইআর লঞ্চ করতে হবে ইমিডিয়েট বেসিসে। আগে এফআইআরটা লঞ্চ কর, কারণ এফআইআর লঞ্চ না করলে কিচ্ছু করা সম্ভব নয়। তো তার বেসিসে দাঁড়িয়ে ভিকটিম এফআইআর লঞ্চ করেছে, এবং নিশ্চয়ই দেখেছো কলকাতা পুলিশ কতটা দ্রুততার সাথে যারা অভিযুক্ত, অপরাধী তো বলবো না, অভিযুক্ত, তাদেরকে কিন্তু সুন্দরভাবে গ্রেপ্তার করেছে। এটা বিরাট বড় ফ্যাক্টর। এখন খটকাটা কোথায় লাগলো জানেন? যে তিনি বলছেন আইনের একজন ছাত্রী, 1 বছর ধরে তিনি আইন পড়ছেন, প্রথম সেমিস্টার পরীক্ষা, তখনও তিনি জানেন না যে একটা ঘটনা ঘটার পরে এই ধরনের ঘটনা যেখানে এফআইআরটা আগে করতে হবে। শুধু তাই না, তারপরে তিনি 25 তারিখের ঘটনা, এফআইআর কবে হচ্ছে, তিনি ইমিডিয়েট বেসিসে করতে বলেছিলেন। ভাবতে পারছেন কিছু লুকাতে কি বলেছিলেন? ইনি একজন তৃণমূলের কর্মী, কিন্তু হ্যাঁ, তৃণমূলটাকে খুব বুক ফুলিয়ে করেন। এবং পরে তিনি কি বলছেন যে পুলিশ খুব দ্রুততার সাথে দুর্দান্ত কাজ করেছে, এটাকে হাইলাইট করছেন। ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলীদের কথাবার্তা। আরও শুনুন, পরতে এই কেসটাকে লঘু করে দিয়ে তৃণমূলকে হাইলাইট করার জন্য চেষ্টা করছে কিভাবে, আরও দেখুন। মনোজিৎ তো প্রায় আপনার বন্ধু স্থানীয়, তাকে ঠিক কেমন দেখতেন স্যার? আর এই মনোজিৎ, আগের মনোজিৎ কি দেখতেন, মানে কি দেখতেন আর এখন কি দেখছেন? কি করে বলি বলুন তো এগুলো? মানে যা সিচুয়েশান আজকে ঘটেছে তার সাথে কিন্তু আমি অ্যাকচুয়াল মনোজিৎকে মেলাচ্ছি না। কেন বলছি? দেখুন, উল্টো সাইডটাও একটু জানাটা কিন্তু দরকার আছে। মনোজিৎ মোটামুটি ভালোই হেল্পফুল, যার যদি কোনো জায়গাতে কোনো দরকার পড়ে সেখান থেকে দাঁড়িয়েও চেষ্টা করে জিনিসটাকে রিজলভ করার। এবার এই সিচুয়েশানটা কেন ক্রিয়েট করেছে বা এই সিচুয়েশানটার ভেতরে ইনভলভ হলোই বা কেন, এটা আমার সত্যিই জানা নেই। কিন্তু যেটা ঘটেছে সেটা অত্যন্তভাবে দুর্ভাগ্যজনক। আমি অন্তত একজন আইনজীবী হিসেবে এই ধর্ষণটার তীব্রভাবে বিরোধিতা করছি, এবং ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে তার জন্য কিন্তু যারা অভিযুক্ত, যদি দোষ প্রমাণিত হয়, তাদের কঠোর শাস্তি দাবি করছে। দেখুন, খটকা আরও বাড়াচ্ছে পরতে কিভাবে। তিনি একজন আইনজীবী হিসাবে এইটার তিনি কঠোর নিন্দা করছেন, এবং দোষীদের যদি দোষ প্রমাণিত হয়, কোর্ট আনকোর্ট যদি দোষ প্রমাণিত হয়, অভিযুক্ত তো এখন, কিন্তু দোষ প্রমাণিত হয়নি, এটা বারে হাইলাইট করছেন। আদতে ওই ছাত্রীর এই যে সমস্ত এফআইআর, সেখানে এফআইআরের ভাষা, ছাত্রীর বাবার ভাষা, বয়ান, তিনি বলেছেন না এই রাজ্য সরকারের বা পুলিশ প্রশাসনের যে তদন্তের গতি প্রকৃতি তাতে খুশি, এটা কি কোনোভাবে প্রভাবিত করছেন কোনো একটা জায়গায়? এবং তিনি এই মনোজিৎ মিশ্র সম্পর্কে সার্টিফিকেট যথেষ্ট ভালো দিলেন যে পরোপকারী ছেলে, অথচ এই যে মনোজিৎ মিশ্র 2012-তে ভর্তি হওয়ার পরে সেখানে আস্তে আস্তে পড়ার পরে যে তিনি রাস্টিকেট হলেন, কিসের জন্য হলেন? সেখানকার প্রিন্সিপাল তাকে রাস্টিকেট করলেন তার অভব্য আচরণের জন্য, এবং সেই প্রিন্সিপাল গাড়ি দুর্ঘটনায় অকালে প্রাণ বিসর্জনের পরে আবার এই কলেজে তিনি পুনরায় ফিরে আসলেন, আবার সমহিমায়। এগুলো এই কলেজের ছাত্র হিসাবে, আইনের ছাত্র হিসাবে খোঁজগুলো রাখেননি? তারপরে পিকনিকে গিয়ে আরেকটি মেয়ের মোলেস্টেশন করা, এবং বারে কলেজের বুকে ভাঙচুর করা, ছাত্রছাত্রীদের থ্রেট দেওয়া, প্রত্যেকটা বিষয়ে অনিচ্ছা সত্ত্বেও রাজি করানো, এগুলো কিছুই ইনি জানেন না, অথচ এই প্রচণ্ড পরোপকারী। বুঝতে পারছেন নেপথ্যের কোনো কারণ? আরও কি বলছে শুনুন। এফআইআর যে বয়ান, সেখানে কিছু নামের আদ্যাক্ষর নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। এই বিষয়টি কেন, আইনগত কোনো যৌক্তিকতা আছে কি এই ঘটনা? প্রথম কথা, এই যে আদ্যাক্ষর নিয়ে কনফিউশনটা না, এটা ডেলিভারেটলি তৈরি করা হচ্ছে। JAM, পুরোপুরি একটা ডেলিভারেটিভ ডিস্ট্রাকশন ক্রিয়েট করার চেষ্টা। নতুন যে BNSS ল এসছে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, তাতে পরিষ্কার করে মেনশন করা আছে, এবং আগেও সুপ্রিম কোর্টের গাইডলাইন ছিল যে ভিকটিমের নাম সেক্সুয়াল অফেন্স বা পক্সো রিলেটেড ম্যাটারের ক্ষেত্রে কখনো সামনে আনা যায় না। নতুন BNSS ল অনুযায়ী কি হচ্ছে, যে অরিজিনাল যে এফআইআরটা আছে না, মানে যেটা ভিকটিম নিজে হাতে লিখেছিলেন, ওই অরিজিনাল কপিটা আলটিমেটলি কোর্টের কাছে গেছে, এবং ওই কপিটারই জেরক্স করে তার একটা মাস্কড ভার্সন দেওয়া হয়েছে, যেটা জনসাধারণের ভেতরে, যেটা আপনারা পেয়েছেন।
এটার পেছনে একমাত্র রিজন হচ্ছে যাতে তদন্ত প্রক্রিয়াটা কোনোভাবে যাতে ট্যাম্পার্ড না হতে পারে। কারণ যখনই ভিকটিমের এই অথরিটিটা আছে বা ভিকটিমকে যেহেতু স্পেশাল প্রোটেকশন রাখতে হয়, যারা আইনটা জানেন না তাহলে হিসেব মতো তারাও কিন্তু যদি এই অফিসিয়াল কপিটাই পেয়ে যেতেন তাহলে সেখানে তো ভিকটিমের ফোন নাম্বার, ভিকটিমের অ্যাড্রেস সব কিছুই থাকবে। তো সেই ইনফরমেশনটা যাতে বাইরে স্প্রেড আউট না করতে পারে তার জন্যই ব্যবস্থাটা করা। দেখুন আবার কিরকম গোল গোল ঘুরিয়ে দিলেন। দেখুন সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী এই রেপ বা পক্সো আইনে যে ভিকটিম তার পরিচয় গোপন রাখতে হবে, কিন্তু যারা এটা ঘটাচ্ছে তাদের পরিচয় গোপন রাখার কোনো জায়গা নেই। আরজি করের ঘটনায় প্রথম অভিযুক্ত সঞ্জয় রায়, সবাই নাম জানে। এখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, এখানে যারা অভিযুক্ত মনোজিৎ, প্রমিত, জায়েব, তাদের নামের অধ্যাক্ষর সেখানে এফআইআরে সংযুক্ত করা হয়েছে। কেন সেটা তিনি ঘুরিয়ে দিয়ে কোথায় নিয়ে চলে গেলেন দেখেছেন? মানে সম্পূর্ণ ঘটনাটা চেপে যাওয়া এবং তৃণমূলকে হাইলাইট করার একেবারে মরিয়া চেষ্টা চালাচ্ছে। এটাই তৃণমূল হলে কোনো টিক্ষকের তার শিক্ষকতা থাকে না, তার শিক্ষা থাকে না, সমস্ত এইরকম বেআব্রুভাবে বদমাইশের আকারে চলে যায়। আরও শুনুন কি বলছে। এই সাউথ ক্যালকাটা ল কলেজ নিয়ে নানান প্রশ্ন উঠছে, ইউনিয়ন রুম মানে বদমাইশদের আখড়া, কখনো কি শুনেছেন বা রকমের অসুবিধার মুখোমুখি হচ্ছে? না না না, মানে কোনোদিনই নয়। কারণ দেখুন শুধুমাত্র এই ছাত্রীটি যে একমাত্র আমার কাছে সাউথ ক্যালকাটা থেকে পড়েন তা তো নয়, সাউথ ক্যালকাটা প্রচুর ছাত্রী পড়েন আমার কাছে। কোনো দিনের জন্যই আমি এরকম কিছু শুনিনি যে আলটিমেটলি এই ধরনের কোনো অসভ্যতাম হচ্ছে বা এই ধরনের কোনো ট্রাভেলসাম সিচুয়েশন হচ্ছে, এগুলো আমার কোনোদিনই শোনানি। আমি এটা প্রথম ইনসিডেন্ট শুনলাম। এরপর একে আর শিক্ষক হিসেবে বলতে তো আমার মন চাইছে না, আপনারা কি বলবেন আমি জানি না। দেখুন এখানে এই মনোজিৎ মিশ্র 2012-তে ভর্তি হওয়ার পর থেকে তার অরাজকতা শুরু করেছে, তার দৌরাত্ম্য শুরু করেছে। 2017-তে সে রাস্টিকেট হয় এবং যে প্রিন্সিপাল তাকে রাস্টিকেট করে তার সাথে অভব্য আচরণ, তার স্ত্রী যেভাবে এবিপি আনন্দর ক্যামেরার সামনে বলেছেন যে এর জন্য কি অমানসিক অত্যাচার সহ্য করতে হয়েছে তার হাজব্যান্ডকে, এবং তিনি শেষ পর্যন্ত গাড়ি দুর্ঘটনায় রহস্যজনকভাবে মারা গেলেন এবং মারা যাওয়ার পরে এ আবার এই কলেজে এসে তার দৌরাত্ম্য স্থাপন করলো এবং একটার পর একটা নারী নির্যাতন, ভাঙচুর, পুলিশের কাছে এফআইআর, সমস্ত ঘটনায় অভিযুক্ত। অথচ এই কলেজের ছাত্র হিসাবে সেটা নাকি জানে না এবং সেখানে তিনি দরাজ প্রশংসা করছে কলেজের, ইউনিয়নের এবং এই মনোজিৎ মিশ্রের। ভাবতে পারেন কোন দিকে নিয়ে যাচ্ছে বিষয়টা। কোনো রকম কোনো চাপ আসছে কোথাও থেকে? কোনো চাপ ছিল, ভালো লেভেলেই চাপ ছিল, কিন্তু আমাদের যারা দলের শীর্ষস্থানীয় নেতৃত্ব তারাও বুঝেছেন এবং যারা চাপটা দিচ্ছিলেন তারাও বুঝেছেন ধর্ষণে অভিযুক্তদের আড়াল করা কখনোই তৃণমূল কংগ্রেস আমাদের দল থেকে সাপোর্ট দেয় না। তো সেখান থেকে দাঁড়িয়ে একটা তো দেখুন, একটা হাই প্রোফাইল কেস, এরকম একটা অত্যন্ত সেন্সিটিভ মামলা, একটা প্রেশার থাকবে, এটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। প্রেশার থাকবে স্টেটের ওপরেও, প্রেশার থাকবে ডিফেন্সের ওপরেও, জাজের ওপরেও প্রেশার থাকবে, এটা অত্যন্ত স্বাভাবিক একটা জিনিস। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে চাপের সেই কোনো রকম পরিস্থিতি নেই, আমি একদম সেফ। কিন্তু হ্যাঁ, এখন সেফ মানে পরে আনসেফ হতে পারি না, এটাও কিন্তু বলা যায় না। এখন কথাগুলোর ইনার মিনিংটা একটু বোঝার চেষ্টা করবেন। বললেন চাপ ছিল, যথেষ্ট চাপ ছিল, পার্টি লেভেলে ছিল, তারপরে আস্তে আস্তে তিনি চাপটা এখন অনুভব কম করছেন। আসল কথা হচ্ছে এই মনোজিৎ মিশ্রকে যদি ঠিকঠাকভাবে ধরা হয়, তাকে যদি চেপে ধরা হয়, কোন সুপ্রিমোরা একে এই সমস্ত কাজ করতে ইন্ধন জুগিয়েছে, কত হাজার হাজার টাকা, কোটি কোটি টাকা তুলে দিচ্ছে এই সমস্ত জায়গা থেকে, সব বেরিয়ে আসবে। এই ভিকটিমের হয়ে আইনি লড়াইটা লড়তে গিয়ে এদেরকে মুখ বন্ধ করে তৃণমূলকে সেফগার্ড করবে, এটা প্রতিশ্রুতিবদ্ধ। এই কারণে বারে বারে তৃণমূলের এই প্রশংসাটা সে করছে। বুঝতে পারছেন একটু? সেখান থেকে সিবিআই এনকোয়ারির দাবি উঠছে। কেন, কিসের প্রয়োজন? মানে এটা কি কোনোভাবে আপনি নিজেদের আইনজীবী হিসেবে মনে করেন? কোনো প্রয়োজনীয়তা কেন? আমি সিবিআই কেন চাইবো? আমার কাছে কলকাতা পুলিশ আছে। কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে একটা নেমে তুলনা করা হতো। সেখান থেকে কলকাতা পুলিশের হাতে যথেষ্ট ক্ষমতা আছে। ইমিডিয়েট দেখেছেন, এটা বাংলা বলে সম্ভব, কত তাড়াতাড়ি কি অ্যাকিউজ পার্সন অ্যারেস্ট হয়েছেন। আমার দরকার নেই সিবিআই। কেন সর্বক্ষেত্রে আমায় সিবিআই লাগাতে হবে কেন? আমার অ্যাডমিনিস্ট্রেশন আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, সব থেকে বড় কথা সেখান থেকে দাঁড়িয়ে কলকাতা পুলিশ আছে, যা করার তারা নিজেরাই ট্যাকেল করতে পারবেন, কোনো সিবিআই দরকার নেই। আর কিছু বলে দেওয়ার দরকার আছে? সিবিআই এর নাম শুনে একেবারে তেলে বেগুনে চলে গেলেন। দেখুন এ তো চাইবে তার নিজের ছাত্রী এবং তিনিও ল কলেজের একজন ছাত্র,
তিনি লটা পড়ান এখন, সে চাইবে না একটা নিরপেক্ষ তদন্ত? পুলিশ এখানে কি কাজ করছে সে দেখেনি? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছে যে সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আরজি করে আজও সেটা সুবিচার পেল না। তাই আপনি মাঝদিয়া বলুন, আপনি সেই বর্ধমান বলুন, প্রত্যেকটা জায়গায় বকটুই বলুন, কিভাবে আজকে পার্কস্ট্রিটের ঘটনা বলুন, কামদুনি বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এগুলোকে ছোট ঘটনা এগুলোকে প্রশ্রয় দিয়েছে, তারপরে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় আছে। তার মানে এই কেসটাকে এই ভিকটিমের হয়ে লড়াই করে আরও গুলিয়ে দেবেন, তৃণমূল কংগ্রেসকে আরও উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ঘৃণ্য। কিন্তু আমার এখানে দাঁড়িয়ে বিরোধীদেরকেই সেম প্রশ্ন, যে আজকে যদি কলেজে নির্বাচনটা হতো তাহলে কি এই ধর্ষণটা ঘটতো না? এই ধর্ষণটা তো ঘটেছে আলটিমেটলি একটা প্রেমাইসের ভেতরে, এবং সব থেকে বড় কথা এই মুহূর্তে আমার কাছে কোনো রাজনৈতিক ফ্যাক্টরটাই গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, তৃণমূল হলেই কি এতটা নির্লজ্জ হতে হয়? দেখুন কিভাবে নির্লজ্জের মতো বললেন যে নির্বাচন হলে কি এই ধর্ষণটা হতো না। আলটিমেটলি এই ঘটনাটা ঘটেছে একটা প্রেমাইসিসের ভিতরে, এটা বলছেন তিনি। প্রেমাইসিসটা তো একটা কলেজ, সেখানে নির্বাচন এবং নির্বাচনের পরে একটা বডি তৈরি হয়, এবং সেখানে যদি বডি তৈরি হয়, এত কারোর বুকের পাটা নেই যে এই রকম একটা অভব্য আচরণ এই ইউনিয়ন রুম বলুন বা সিকিউরিটি রুমে করার সাহস, অথচ এগুলোকে এন্ডোর্স করছে এরাই তৃণমূল।